আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস আমরা শুরু। করোনা কালে তোমাদের ক্লাস মতো নিতে পারছি না, কলেজ বন্ধ ঘোষণা করতে হয়েছে সরকারকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে অনলাইন সিস্টেমে ক্লাস পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কলেজ প্রশাসনকে নির্দেশনা দান করেছেন। সেই নির্দেশ আমার ক্লাস, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আজকে তোমাদের ক্যালকুলাস 2 আমরা এই অধ্যায়টা পরিচালনা করব। তো বিশেষ করে এই ক্লাসগুলা তোমরা গতানুগতিকভাবে তোমার না দেখে একদম ক্লাস গুরুত্ব সহকারে টেবিলে গিয়ে বসে খাতা কলম নিয়ে বইটা সামনে রেখে ওইভাবে ফলো করার চেষ্টা করো। কারণ কখন আবার করোনা থেকে আমরা মুক্তি পাবো, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, ক্লাসরুমে তোমাদের সাথে দেখা হবে, এই বিষয়টা এখন নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারছে না। তবে এতটুকু বলতে পারি যে তোমাদের সাথে ক্লাসরুমে পরীক্ষার আগে দেখা হওয়ার সম্ভাবনা কম। সুতরাং তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটা ফলো করবা। আমরা আজকে আমাদের চতুর্থ অধ্যায় আগেও আমরা কিছু ধারণা দিয়েছি তোমাদেরকে। তুলনামূলকভাবে চতুর্থ অধ্যায় তোমাদের কাছে একটু ইজি মনে হবে এবং চতুর্থ অধ্যায় থেকে প্রতি বছর 20 থেকে 30-32 নাম্বারের কোশ্চেন এসে থাকে, যার কারণে আমরা এই অধ্যায় দিয়ে আমরা শুরু করলাম। পরবর্তী পর্যায়ে আমরা অন্যান্য অধ্যায় আমরা শুরু করব। তাহলে দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় যে 2 চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে 1 চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ আমরা পড়েছি। সেখানে মূল নিয়মের একটা সূত্র ছিল। মূল নিয়মের সূত্র ছিল আমরা এরকম লিখছি, ddx of y equal to limit h tends to 0 function x plus h minus function x by h, এরকম সূত্র ছিল। এটাকে আমরা মূল নিয়মের সূত্র আমরা বলছি। মূল নিয়মের সূত্র হিসাবে আমরা এটাকে ব্যবহার করছি। sin x, cos x, tan x সহ বিভিন্ন ফাংশনের মূল নিয়মের সাহায্যে অন্তরজ বের করার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করছি। এখানে আমাদের ফাংশনটা ছিল y equal to function of x, y equal to function of x। এই ফাংশনটাকে আমরা অন্তরজ করা। তাইলে x এর যে বৃদ্ধিটাকে আমরা বলছি h পরিমাণ বৃদ্ধি হবে। h এর মান যদি শূন্যের কাছাকাছি হয়ে থাকে তাহলে এখানে ছিল ফাংশন অফ x, বৃদ্ধি পেয়ে h পরিমাণ আসলো। আর এখন আমাদের এখানটা হলো z ইকুয়াল টু ফাংশন x y, এই যে 2 চলক বলছি আমরা, এই 2 চলক আমাদের ওখানে ছিল, ইন্টারমিডিয়েট ক্লাসে ছিল একটা চলক শুধু x, আর আমাদের এখানে হলো 2টা চলক x এবং y। এরকম ক্ষেত্রে আমরা ডেল x, এইরকম ক্ষেত্রে আমরা হচ্ছে x এর সম্পর্কে আমরা আংশিক অন্তরজ বলতে এটা অংশ বিশেষের অন্তরজ হবে। যেমন ফাংশনটা যদি x y থাকে, আমরা যখন x এর সাপেক্ষে আমরা অন্তরজ করব, yটাকে আমরা কনস্ট্যান্টের মতো আমরা ভেবে নিব, ধরবো yটা হলো কনস্ট্যান্ট। x এর সাপেক্ষে যখন করব, x এর বৃদ্ধিটাকে আমরা সাধারণত লিমিট h টেন্ডস টু 0 আমরা ধরি, যেটা বৃদ্ধি হবে সেখানে h হবে, আর এখানে ফাংশন x y আসবে, আর ফাংশন x প্লাস y। এই আমাদের যে ফাংশনটা ছিল এখানটায়, এই ফাংশনটাকে আমরা যখন x এর সম্পর্কে আমরা আংশিক অন্তরজ করব, তখন আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করব। আবার ঠিক যখন আমরা এটাকে আমরা এই হিসাবে লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যাবে
আবার ফাংশন ওয়াই ডেল এফ ডেল ওয়াই, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, ওয়াইয়ের বৃদ্ধিকে আমরা কে ধরি সাধারণত, তাইলে আমাদের এখানে কে ফাংশন এক্স ওয়াই ফাংশন এক্স বৃদ্ধিটা হবে ওয়াইয়ের ওয়াই প্লাস কে। এই অংশে বৃদ্ধিটা ছিল এক্সের বৃদ্ধি আসছে, ওয়াই যেমন ছিল ওয়াই তেমন রয়ে গেছে, বৃদ্ধি হলো এক্সের। কেন? ওই যে এক্সের কথা এখানে বলা আছে, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা আমরা করতেছি, এখানে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ওয়াইয়ের মানটা কেবল বৃদ্ধি হলো কোন পরিমাণ? কে পরিমাণ ওয়াইয়ের মানটা বৃদ্ধি হলো, আর এক্স যেমন ছিল এক্স তেমন রয়ে গেছে। এই হলো আমাদের এক্স ওয়াই। আবার যদি আমরা আবার এই ফাংশনটাকে ওকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এক্স এক্স এই, বা এটাকে আমরা ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার এইভাবেও আমরা কে প্রকাশ করতে পারি। এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে এইচ আসবে আমাদের, আর ফাংশনটা কত ছিল? এই ফাংশনটা ফাংশন এক্স ওয়াই, এটা এক্স ফাংশন, এখানে ছিল আমাদের এক্স প্লাস এইচ ওয়াই চলে আসবে। আগে ফাংশনটা ছিল আমাদের এখানটা, তাকে ডিফারেন্সিয়েশন করলাম, এক্সটা আমাদের বৃদ্ধি পেল এই। আবার ওকে যদি আমরা আবার করতে যাই, মানে দুইবার 2 টাইমস ডিফারেন্সিয়েশন, তার মানে এটাকে জেড ইকুয়াল টু ওকে যদি আমরা দুইবার আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কি আসে? আমাদের দেখো ওয়াই লিমিট কে টেন্ডস টু 0 ফাংশন ওয়াই, ধরো আমাদের এখানে এক্স ওয়াই আছে, ওয়াই টাইমস ডিফারেন্সিয়েশন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এক্স ওয়াই প্লাস কে, এইভাবে আমাদের তার ডিফারেন্সিয়েশন, ওর ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে এফএক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে। এই সূত্রগুলা মোটামুটি তোমাদের ধারণা আছে, তারপরও আমরা জানা জিনিস দিয়ে আমরা একটু শুরু করতে চাচ্ছি প্রথম ক্লাস। এবার আমাদের এক্সটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এই এক্সটাকে ওইটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্স করি, ফাংশন এক্স ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের লিমিট ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াইয়ের বৃদ্ধিটাকে আমরা কে বলি, কে টেন্ডস টু 0, এখানটা কে আসবে, এখানে এফ এক্স ওয়াই আর আমাদের ফাংশন এক্স ওয়াই প্লাস কে, বৃদ্ধিটা ঘটলো আমাদের ওয়াই, এই যে ওয়াইকে পরিবর্তনশীল ধরে আমরা ডিফারেন্সিয়েশন আমরা করলাম। আবার আমরা ওয়াইকে এক্সের সাপেক্ষে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, ওয়াইকে এক্সের সাপেক্ষে লিমিট এক্সের বৃদ্ধিটাকে বলি আমরা এইচ টেন্ডস টু 0, এইচ মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস এইচ ওয়াই যেমন ছিল তেমন আছে, শুধু বৃদ্ধিটা আমাদের এখানে এক্সের বৃদ্ধিটা আমাদের ঘটলো। এই হলো আমাদের মোটামুটি 6টা সূত্র এখানে আছে।
এই 6টা সূত্র ব্যবহার করে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করব। কিছু অঙ্ক তোমাদের করানো হয়েছে, তারপরে আমরা আরও একটা দুটো অঙ্ক আমরা একটু আলোচনা করব। এখানটায় 201 নম্বর পৃষ্ঠা অন্তরীকরণ যোগ্যতার সূত্র দেওয়া আছে। আমরা এখান থেকে 6 আমাদের পেজ নাম্বার 207 নম্বর পেজে 207 নম্বর পেজের আমরা 6 নম্বর অঙ্কটা আমরা করব। এই যে এই সূত্রগুলা দেখো, একটু তুলে নাও। তোমরা আমাদের সামনে নাই, সামনে থাকলে আমরা হয়তো বুঝতে পারতাম কার কতটুকু উঠানো হলো। যার কারণে তোমরা একটু দ্রুততার সাথে উঠানোর চেষ্টা করবা, বইটা সামনে রাখবা, তারপরে বা আমাদের রেকর্ডে থাকবে, ক্লাসটা থাকবে, এরপরও তোমরা দেখার সুযোগ পাবে। সুযোগটা তোমরা কাজে লাগানোর চেষ্টা করবা। আচ্ছা, 2 চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ আমরা এখানটা একটু মুছে ফেললাম। এখানটা আমরা মুছে ফেললাম, এখান দিয়ে একটু মুছে ফেলি। 4a অধ্যায় আমাদের 4a। আচ্ছা, আমাদের এখানে পেজ 207 অঙ্কের নাম্বার হইল 6, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের মধ্যে যে ফাংশনটা দেয়া আছে, আমরা বলি প্রদত্ত ফাংশন ফাংশন xy equal to x into y, x square minus y square divided by x square plus y square। এটা হবে কখন? যখন xy xy is not equal to 0 0। xy যখন 0 0 না হবে তখন, আর যখন xy 0 0 হবে তখন 0 0 বিন্দুতে ফাংশনটার মান 0 হবে। কেমন? আমাদেরকে যে মানগুলো বের করতে হবে, আসলে আমাদের মান বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা লিখে রাখি। আমরা জানি কি মান তারা চেয়েছে আমাদের কাছ থেকে। fx এর 2 টাইমস ডিফারেন্সিয়েশন হবে 0 0। তাইলে এখানে আমরা লিখব লিমিট h tends to 0 h মাইনাস ফাংশন x 0 0। আবার আমাদের এখানটা হবে x 0 প্লাস h 0। এই যে এখানে 0 0 x এর সাপেক্ষে আমরা x এর ডিফারেন্সিয়েশনটা হলে, তো এটাকে আমরা আরেকটা লাইন লিখলে পরে লিমিট h টেন্ডস টু 0, তারপরে h ফাংশন h, 0 h। এটা আমাদের, এটাকে আমরা এটার মান বের করতে হবে। এটার মান আমাদের বের করতে হবে। ওরা বলছে এটা মানটা 0 আমাদেরকে দেখাইতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ মনে করলাম। এই অংশটাকে আমরা 1 নং সমীকরণ মনে করলাম। এবার আমরা এই অংশটুকুর মান এবং এই অংশটুকুর মান আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি এত, এবং ফাংশন x h, তারপরে h, 0
এই অংশটা আমরা বের করতে চাচ্ছি, ওর মানটা, এর মানটা বের করতে চাইতেছি আমরা। তাইলে এখান থেকে আমরা লিমিট বৃদ্ধিটা হবে এক্সের বৃদ্ধিটা হবে, যেহেতু এখানে এক্সের বৃদ্ধিটাকে আমরা সাধারণত এইচ বলে থাকি, এক্সের বৃদ্ধিটাকে আমরা বলি এইচ, কিন্তু এখানে যেহেতু একটা এইচ ঢুকে আছে, একটা এইচ অলরেডি আছে, যার কারণে আমরা এই অঙ্কের জন্য এক্সের বৃদ্ধিটাকে আমরা কে ধরব। কে ধরলে কে এখানে ফাংশান এইচ কমা 0, আর আমাদের এখানে চলে আসবে ফাংশান এইচ প্লাস কে কমা 0, এইচ প্লাস কে কমা 0। এখানে আমরা সাধারণত এক্সের বৃদ্ধিটাকে আমরা এইচ বলি, তোমরা জানো। তো এই অঙ্কের মধ্যে যেহেতু এখানে এইচ রয়ে গেছে, এই জন্য আমরা একটু উল্টাই ধরলাম, কে ধরলাম। হ্যাঁ, কে ধরলে এখানে আমরা এই রাশিটা পাব। এখন আমরা আমাদের ফাংশানের মধ্যে চলে যাই। ফাংশানের মধ্যে লিমিট কে টেন্ডস টু 0, এখানটা আমরা কে পাব। আমাদের যে ফাংশন, এই ফাংশনটা, এই ফাংশনের মধ্যে হবে দুইটা যেহেতু শূন্য নয়, তাইলে এই সূত্র আর হবে না আমাদের, এই সূত্র আমাদের হবে, উল্টা সূত্র না। তো এখানে এক্স এবং ওয়াই, কেমন, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তার মানে এইটাকে আমরা এক্সের সাথে তুলনা করব, এটাকে ওয়াইয়ের সাথে তুলনা করব। এখানে এক্স ইন্টু ওয়াই আছে, যেহেতু এক্স ইন্টু ওয়াই আছে তাহলে 0 হয়ে যাবে। তারপরও আমরা একটু দেখাই তোমাদের সুবিধার জন্য। এক্স ওয়াই হলো এক্স প্লাস কে হলো এক্স, ওয়াই হলো 0, এই ওয়াই এক্স ওয়াই আমরা গুণ করলাম। তারপরে আছে এক্স স্কোয়ার, তার মানে হলো এইচ প্লাস কে হোল স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার, এই আমাদের আসলো। তারপরে আবার আছে এই অংশটুকু, তাইলে যেহেতু এখানে এক্স ওয়াই আছে, মানে এখানে এক্স কমা ওয়াই তাদের গুণফল এখানে আসতেছে, এখানে এইচ কমা 0 তাদের গুণফল আসতেছে। গুণফল আসলে এটা আসলে আমাদের পাশে জায়গা কম, আমি সহজে এখানে একবারে লিখে দিলাম, এটা আমাদের 0 হবে। তাইলে এই অংশটা 0 হয়ে যাবে, 0 সাথে গুণ করলে সবই 0। তাহলে এটা মানটা 0 হচ্ছে। কার মান 0 হচ্ছে? ফাংশন এইচ কমা 0, ওর মানটা আসতেছে আমাদের 0, ওর মানটা আমাদের 0 আমি লিখে দিলাম। এই যে এখানে গুণ করলে 0 হবে, এ পুরাটা 0, ওখানে 0 আছে। এই একটা মান আমরা পেয়ে গেলাম। কোন মান পেয়ে গেলাম? এই মানটা পেয়ে গেছি আমরা, এটার মান 0 আসছে। এই মানটা আমরা বের করি। এবার আমরা আরেকটা মান বের করব, 0 পরের যে অংশটা, এটার মান আমরা বের করব। আবার এক্স 0 লিমিট এক্সের বৃদ্ধি, এই অঙ্কের মধ্যে আমরা যেহেতু কে ধরলাম, কে হিসাবে আমরা যাচ্ছি, কে টেন্ডস টু 0, কে এখানে ফাংশন 0 ফাংশন 0 প্লাস কে কমা 0, এই 0 প্লাস কে কমা 0। এটাকে আমরা আর একটু অগ্রসর হলে পরে লিমিট কে টেন্ডস টু 0, কে মাইনাস 0 এখানে ফাংশন কে কমা 0, এই অংশটুকু আমরা চলে আসলাম, এই অংশটুকুতে চলে আসলাম। দেখো, এক্সের বৃদ্ধিটাকে যেহেতু আমরা এই অংশে কে ধরছি, ঠিক একইভাবে এই অংশের মধ্যে আমরা কে হিসাবে তাকে আমরা নিব। আবার ওয়াইয়ের বৃদ্ধিটাকে আমরা এইচ হিসাবে নিব পরের অংশে। তাইলে এখন আগের মতো এই ফাংশনটা চলে আসবে।
এক্স ওয়াই, এক্স এবং ওয়াইয়ের গুণফল, এই যে এক্স এবং ওয়াইয়ের গুণফল শূন্য, এতের গুণফল শূন্য, এতের গুণফল শূন্য, যার কারণে এই এইটার মানও আমাদের শূন্য হয়ে যাবে। তার মানে এখানটা আমরা দুইটার রাশির মান পেয়ে গেছি, এখন আমরা একের সাহায্যে পাই। একের সাহায্যে পাই, কি বলা আছে, একে মান প্রশ্ন দেয়া আছে, মানটা আমাদের বের করতে হবে, শূন্য বের করতে হবে। তাহলে দেখো আমাদের লিমিট h টেন্ডস টু 0, এটা মান আমরা প্রথম অংশের মান বের করছি আমরা 0, দ্বিতীয় অংশের মান বের করছি আমরা 0, আমাদের এখানে আছে h ইকুয়াল টু 0। এই যে প্রমাণত তারা তাই করতে বলছে, আমাদের দেখাইতে বলছে এর মানটা 0, এই অংশ, এই মানটা 0, আমরা মানটা বের করে দেখালাম। দেখো আস্তে আস্তে একটু তোলার চেষ্টা করো, আস্তে আস্তে একটু উঠানোর চেষ্টা করো। আর বিশেষ করে বইটা ফলো করে 207 নম্বর পেজের 6 নম্বর অঙ্ক, 207 নম্বর পেজের 6 নম্বর অঙ্ক, এই অঙ্কটা সামনে রাখলে সেম একই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা একটু দেখতে সুবিধা হবে। আমরা রিভিশনের মতো করে এখান থেকে আমরা একটু শুরু করার আমরা চেষ্টা করতেছি। তোমরা নিজেদের কোনো সমস্যা থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবা, বা পার্সোনালি মোবাইলে যোগাযোগ করবা যে তোমাদের কোন কোন অধ্যায়ে কোথায় সমস্যা আছে। তবে আমাদের এই বেশিরভাগ স্টুডেন্টে তো ক্লাসে আসে নাই, যার কারণে আসলে অনেকটা তাদের কথা চিন্তা করেই এই অধ্যায়ের শুরু থেকে আমরা আজকে ক্লাস ধীরে ধীরে আমরা অন্যদিকে চলে যাব। এবার আরেকটা মান ওয়াইয়ের মানটা, এটাও আমাদের বের করতে হবে। এবার আমরা প্রদত্ত ফাংশন দেয়া আছে, দেখো একটা অংশ আমাদের হয়ে গেছে, দ্বিতীয় অংশ আমাদের আবার আমরা জানি y 0 লিমিট y এর বৃদ্ধিটাকে আমরা লিমিট কত আমরা নিব, যে k টেন্ডস টু 0, এখানটা k মাইনাস y 0 0, y বৃদ্ধিটা হলো আমাদের y এর বৃদ্ধি 0 0 প্লাস k। তাহলে পরে আমাদের এখানে কত চলে আসলো, আমাদের লিমিট k টেন্ডস টু 0, k এইটাকে আমরা বলবো 2 নং সমীকরণ। এই মানটা আমাদের বের করতে হবে, এর মানটা প্রশ্ন দেয়া আছে, এর মানটা বের করতে হবে আমাদের 0। প্রথম অংশটা আমাদের হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় অংশটা আগের অঙ্কের মতো এখন এই দুইটা ফিগার আমরা বের করে নিব, ওর মান বের করব এবং এর মান বের করব। দুইটা মান বের করে তারপর আমরা 2 নং সমীকরণে মানগুলো আমরা স্থাপন করব। মানগুলো স্থাপন করলে যদি 0 হয় তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, এখন
ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, লিমিট ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধিটাকে আমরা সাধারণত কে বলি থাকি, যেহেতু কে এখানে চলে আসছে সুতরাং আমরা এর আগের অংশে প্রথম অংশে এক্সের বৃদ্ধিটাকে আমরা এইচ না বলে আমরা কে বলছি, আর এখানে যেহেতু কে রয়ে গেছে অঙ্কের মধ্যে কে আছে যার কারণে আমরা এখানে এইচ হিসাবে তাকে নেব এবং এখানে আমরা এইচ দিয়ে ভাগ করে দিব, এখানে ওয়াই 0, কে, আর এখানটায় আমাদের আসবে 0 কে প্লাস এইচ, এই আমাদের আসবে, এই অংশটুকু আমাদের এ আসবে। তাহলে এখানে এক্স এবং ওয়াই দুইটা যদি 0 আসতো তাইলে ইকুয়াল টু 0 হতো, যেহেতু এক্স এবং ওয়াই দুইটা 0 হয় নাই যার কারণে তাদের জন্য হয়েছে প্রথম ফাংশন, কিন্তু আমরা আমাদের আগেরই কথা, এখানে এক্স ওয়াই থাকলে এখানে তাদের গুণফল হয়, তাহলে এখানে 0 ইন্টু এত 0, কেমন, আবার 0 ইন্টু এত 0 হয়ে যাবে আমাদের, তার মানে আমাদের লিমিট h টেন্ডস টু 0 h ইকুয়াল টু 0, এই অংশটা আমরা এই ফাংশন এই অংশটা প্রথম অংশটা আমরা মান বের করে নিলাম, আমরা 0 আমরা পেয়ে গেলাম এখানটায়। দেখো এবার আমরা দ্বিতীয় অংশটার জন্য আমরা বের করব এবং লিমিট ওয়াই এর জন্য আগে যেহেতু এইচ ধরছি এইচ হিসাবে এখন নিতে হবে এইচ মাইনাস 0, তারপর আমাদের এখানটা আসতেছে 0 প্লাস এইচ, 0 প্লাস এইচ ওয়াই এর বৃদ্ধিটা, তাহলে আমাদের এখানে কি থাকে, আমাদের লিমিট এইচ টেন্ডস টু 0, এখানটা আমাদের এইচ, একইভাবে আমাদের আচ্ছা এখানটা যে 0 এইচ 0, তাহলে আমাদের এখানে এই ফাংশনটা হবে এমন, এই ওয়াইটা এখানে থাকবে না, ওয়াই এখানে আছে, এখানে ওয়াই থাকবে না। আচ্ছা এবার দেখো সেই আগেরই কথা, আমাদের দুইটা যদি 0 হয়, এখানে এক্স ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াইয়ের গুণফল হয়ে যাবে আমাদের এখানে 0, কেমন, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 0 এইচ ইকুয়াল টু 0, এই যে আমাদের এক্স ওয়াই গুণফল হবে 0, আর দুইটা যদি 0 হয় তাহলে তার মান 0 হবে। এখন আমরা একইভাবে এই অংশের মানও 0, এই অংশের মান আমরা 0 পেলাম, এখন আমরা 2 এর সাহায্যে পাই, 2 এর সাহায্যে আমরা লিমিট k টেন্ডস টু 0 এর মান 0 পেলাম, ওর মান 0, এখানে কে পেলাম
জিরো ফেলো। হ্যাঁ, সুতরাং তো 0 0 ইকুয়াল টু 0, এই আমরা এখন কি করলাম, প্রমাণ করে ফেললাম। এই যে আমরা প্রমাণ করে ফেললাম দুটো অংশ। এর আমরা 6 নম্বর অঙ্কটা জাস্ট আমরা কি বলে টেক্সট কেচ হিসাবে আমরা জাস্ট একটা অঙ্ক আমরা চর্চা করলাম। তোমরা অনেকেই এই সম্পর্কে ধারণা আছে তোমাদের, কিন্তু বৃহৎ অংশ যারা ক্লাসে আসেনি তাদের এখন একটা সুযোগ যে ক্লাসগুলা একটু ফলো করলে, কারণ তোমাদের মাঝে অনেকেই নাকি আছে বিভিন্ন জায়গায় চাকরি করে, বিভিন্ন পারিবারিক কাজে জড়িত, বাড়ি দূরে, বিভিন্ন কাজের জন্য ক্লাসে তারা ঠিকমতো আসতে পারে না। তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কাজে লাগালে তার সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। এই রকম রিলেটেড সেম আরও অনেকগুলো অঙ্ক দেয়া আছে, যার কারণে এই অধ্যায় থেকে, এটা হলো 4-এর এ থেকে আমরা এখন আর আপাতত কোনো অঙ্ক করছি না। তোমাদের কোথাও যদি সমস্যা থেকে থাকে তোমরা জানাবা, জানালে সেই অনুযায়ী আমরা চিন্তাভাবনা করব, সুযোগ থাকলে আমরা আরও নেব। কিন্তু এখন আমরা চলে যাব 4-এর বিতে। 4-এর বি থেকেও আমরা একটা দুইটা অঙ্ক দেখে তারপরে আমরা এই আজকে 4-এর বি আমরা শেষ করে নিব। তারপরে সি ডি ই আরও একদিন দুদিন, আরও 2 দিন আমরা এই 4th অধ্যায়ে আরও অন্তত 2টা দিন থাকার ইচ্ছা আমাদের আছে। তাহলে দেখো আমরা এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা আমরা শেষ করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ওইটা অত কঠিন জিনিস না। ক্লাসও আমরা এই জিনিসগুলো ক্লাসও আমরা আলোচনা করেছি। যারা ক্লাসে ছিলা তারা তো বলতে পারবা। এবার আমাদের 4বিতে আমরা চলে যাব। 4-এর বি, কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। কতিপয় চলক মানে কি? কতিপয় চলক মানে এর আগে আমরা 2টা চলক নিয়ে আমরা কাজ করছি, আর এখানে 3টা চলক। হ্যাঁ, আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে শুধু একটা চলক ছিল এক্স। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ছিল। আমরা তখন এরকম শুধু এই কাজ করছি, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তারপরে এই 4-এর এতে ছিল এক্স ওয়াই 2টা, আর এখানে আমরা লিখলাম ইউ ফাংশন এক্স ওয়াই জেড 3 চলক, বা এখানে বলা হলো কতিপয় চলকের আংশিক অন্তরজ। একইভাবে যখন এক্সের সাপেক্ষে আমরা আংশিক অন্তরজ করব, ওয়াই এবং জেড ধ্রুবকের ন্যায় আচরণ করবে। ওয়াইয়ের সাপেক্ষে করব, এক্স এবং জেড ধ্রুবকের মতো আচরণ করবে। জেডের সাপেক্ষে করব, এক্স এবং ওয়াই ধ্রুবকের মতো আচরণ করবে। এগুলো আমরা একটু দেখাচ্ছি। বুঝে ফেললাম এটা। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে, কেমন? সুতরাং ডেল এক্স অফ ইউ, বা এইভাবে লেখা যাবে এটাকে, এই যে এক্সের সাপেক্ষে, এক্সের বৃদ্ধিটাকে আমরা এইচ বলি, এইচ টেন্ডস টু 0, এক্সের বৃদ্ধিটাকে। তারপর আমরা কি বলি? এইচ লিখি ফাংশন এক্স ওয়াই জেড, ফাংশন এক্স প্লাস এইচ ওয়াই জেড। দেখো শুধু এক্সের বৃদ্ধি ঘটছে, আর অন্যগুলা তারা যে যেমন ছিল সে তেমনই ছিল, তার কোনো পরিবর্তন ঘটে নাই। ডেল ওয়াই অফ ইউ, ডেল ওয়াই অফ এফ, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি। ওয়াইয়ের বৃদ্ধিটাকে আমরা কে বলি, লিমিট কে টেন্ডস টু 0, কে
এক্স ওয়াই জেড ফাংশন এক্স ওয়াই ওয়াই প্লাস কে জেড। এই দেখো ওয়াই এর বৃদ্ধিটা ঘটছে, আর বাকি এক্স এবং জেড যেমন ছিল তারা চুপচাপ বসে আছে, তাদের কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি। তারপর আমরা এখানে ডেল জেড অফ ইউ ডেল জেড লিমিট এল এর বৃদ্ধিটাকে আমরা এল দ্বারা ডিনোট করি। এখানে হলে এল মাইনাস ফাংশন এক্স ওয়াই জেড, এক্স এবং ওয়াই যেমন ছিল তেমন থাকবে, জেডের এল পরিমাণ বৃদ্ধিটা ঘটছে। এই বিষয়গুলো যখন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে কেবল তখন তারই পরিবর্তন ঘটবে, অন্যরা যেমন ছিল তারা ঠিক তেমনই থাকবে। এই বিষয়গুলা আমরা একটু দেখে তারপর আমরা একটা অঙ্ক আমরা এখান থেকে একটা অঙ্ক আমরা দেখব, বড় একটা অঙ্কই আমরা করি। হাতে যেই সময় আছে সময়ের দিকে চিন্তা করে 33 পেজ নম্বর 236 পৃষ্ঠার 33 নম্বর অঙ্কটা, 236 পৃষ্ঠার 33 নম্বর অঙ্কটা আমরা করব। ঠিক আছে, এই জিনিসগুলা তোমরা দেখো। আমরা এখন যে অঙ্কটা করব, যারা বই যাদের কাছে আছে তারা বইয়ের হেল্প নিতে পারো। এখানটা পেজ নম্বর 236, অঙ্কের নাম্বার হলো আমাদের 33। এই যে 33 আমাদের কখনো নেটওয়ার্কের কারণে বা বিভিন্ন কারণে যান্ত্রিক গোলযোগের কারণে লেখা হয়তো তোমাদের দেখতে সমস্যা হতে পারে, কিন্তু ওই যে 236 পেজে গেলেই তুমি অঙ্কটা সেখানে পেয়ে যাবা। কোশ্চেন আছে, সেখানে একটা ফাংশন দেয়া আছে, 3টা প্রমাণ সেখান থেকে করতে হবে আমাদের। ধরো আমরা এরকম যদি বলি, প্রদত্ত ফাংশনটা হলো u ইকুয়াল টু ফাংশন u ইকুয়াল টু ln x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড। এ হলো ফাংশন। এখন এখানটায় আমাদের যেটা প্রমাণ করতে হবে, ধরো আমি এখানে একটু লিখে রাখি তোমাদের সুবিধার জন্য। 1 নম্বর ডেল এক্স অফ ইউ ডেল ওয়াই অফ ইউ ডেল জেড অফ ইউ সমান 3x প্লাস ওয়াই প্লাস জেড। এই 1 নম্বরে একটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা এখন আমরা দেখি, এই প্রমাণটা এখন আমরা করি। তার মধ্যে দেখো আমরা একটু দেখাই, ddx ডিফারেন্সিয়েশন ln x এর ডিফারেন্সিয়েশন 1/x আমরা জানি, ln x। ঠিক এখানেও একই বিষয়। সুতরাং ডেল এক্স অফ ইউ ln, এটাকে আমরা x মনে করব, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তার মানে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড। এটাকে আমরা x ধরছি, আসলে এটা x না, যার কারণে তার ডিফারেন্সিয়েশন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড। ওর ডিফারেন্সিয়েশন আবার হবে, ওটাকে আমরা x ধরছি, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু এটা তো x না, যার কারণে তার ডিফারেন্সিয়েশন আবার হবে। আচ্ছা ঠিক আছে, ডেল এক্স অফ ইউ ইকুয়াল টু আমরা এখানে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড। এখনটা এখানে এই যে এক্স এর সপক্ষে শুধু এক্স এর, এখানে আমাদের যে ডিফারেন্সিয়েশন
আমি একটু লিখে রাখি, হয়তো অনেক দিন হয়ে গেছে, তোমরা ভুলে গেছো হয়তো। n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 পাওয়ারটা সামনে চলে আসবে, এক বিয়োগ হয়ে বসবে। ওয়াই এর ডিফারেন্সিয়েশন শূন্য হবে, জেড এর ডিফারেন্সিয়েশন শূন্য হবে, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1 হবে এক্সের সাপেক্ষে, ওয়াই জেড এই হবে গিয়ে আমাদের ডিফারেন্সিয়েশনটা। এই এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন 1, ওয়াই জেড তারা কনস্ট্যান্টের মতো বসে যাবে। সুতরাং ডেল এক্স অফ ইউ ইকুয়াল টু আমাদের এখানে কী থাকে দেখো, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস ওয়াই জেড। আমাদের এখানে থাকলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড, এই একটা অংশ আমাদের থাকলো। এখন তুমি মন চাইলে এই একটা মান বের করছি আমরা, একটা তুমি মন চাইলে ওকে একটা সমীকরণ দিয়ে দিতে পারো, ওকে 1 নং সমীকরণ দিয়ে দিতে পারো, দিয়ে অনুরূপভাবে বা একইভাবে বা একইভাবে তুমি নাও ডেল ওয়াই অফ ইউ, ওয়াইয়ের সাপেক্ষে আমরা করতেছি, তাহলে একই এটার মতো লন এক্স 1/x এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড, এই ওকে করতেছি কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, লন এক্স 1/x। এবার এই অংশের মতো একে করবো কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এক্স স্কোয়ার 0 হয়ে যাবে, এক্স স্কোয়ার 0 হয়ে যাবে, তারপরে এই এক্স কিউব জেড হয়ে যাবে, এখানে থাকবে থ্রাইস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স জেড, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন 1 হবে। এটার মতো এটার সাথে তুমি তুলনা করে দেখো, এখানে যদি এক্স থাকে এক্স স্কোয়ার হবে, আর এখান থেকে এক্স বাদ পড়ে যাবে। এখানে যদি ওয়াই থাকে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই থেকে ওয়াই বাদ পড়ে যাবে, নিচে যা ছিল তাই আছে। তাইলে আবার দেখো, এবং ডেল জেড অফ ইউ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড, এখানে জেড থাকলে থ্রাইস জেড স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স ওয়াই। এখন আমরা এই 3টে সমীকরণ যোগ করব, 3টে সমীকরণ যোগ করলে 1 নং প্রমাণ আমাদের হয়ে যাবে। কেমন, 1 2 3, যোগ করে পাই এই 3টে অংশ। তাইলে দেখো ডেল এক্স অফ ইউ প্লাস ডেল ওয়াই অফ ইউ ডেল জেড অফ ইউ আমরা যোগ করতেছি। যোগ করলে কি হবে, নিচে 3টার ক্ষেত্রে একই জিনিস, একত্রে কাজটা একত্রে করে ফেলতেছি। 3টার ক্ষেত্রে একই জিনিস, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড, 3টার হরে একই জিনিস, 3টার হরে একই জিনিস, 3টার হরে একই জিনিস। এই আর প্রথমটার ক্ষেত্রে এটা একটু লিখি, তাহলে প্রথমটার ক্ষেত্রে থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস ওয়াই জেড, পরেরটার ক্ষেত্রে থ্রাইস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স জেড প্লাস থ্রাইস জেড স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স ওয়াই। এই পেলাম আমরা। এবার উপরে দিই, উপরের কিছুটা অংশ আমরা মুছে ফেললাম। দেখো এই যে, এবার আমরা 3 কমন নেব, আমরা উপর থেকে আমরা 3 কমন নেব। তাহলে দেখো আমি এখানে চলে আসলাম, ডেল এক্স অফ ইউ ডেল ওয়াই অফ ইউ
ডেল জেড জেড অফ ইউ। আমরা 3 কমন নিলে এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর আমাদের এখানে যেটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থাইস এক্স ওয়াই জেড, এখানে সূত্র হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা আমরা সূত্র প্রয়োগ করলাম, এখানটার সূত্রটা প্রয়োগ করলাম, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতরের অংশ কাটা পড়ে গেলে তারপর আমাদের থাকবে ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ ডেল ডেল জেড অফ ইউ, আর থাকবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই প্রথম অংশ প্রমাণ হলো, 1 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এই যে 1 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা একটু দেখো বিষয়টা। আমরা 2 নম্বর যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা একটু দেখি। এখন 2 নম্বর যে অংশটুকু আমাদের প্রমাণ করতে হবে, দুই নম্বরটা ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ ইকুয়াল টু মাইনাস 9 এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। 2 নম্বরটা এই প্রমাণ এখন আমরা করব। আর আমরা এখানে পেলাম এই অংশটা, আমরা এখানে পেলাম। এখন আমরা 2 নম্বরটা আমরা করার চেষ্টা করতেছি। দেখো এই যে 2, তাহলে 2 পরীক্ষা আসলে 1 ধারাবাহিকভাবে করতে হবে, আমাদের করা লাগবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখব, ডেল ডেল এক্স, ও আচ্ছা 2 হলো, আচ্ছা আমরা এখানে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ, এই তো এত ইকুয়াল টু ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ইউ। এইটাকে আমরা এইভাবে দিতে পারি, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এই হলো এক অংশ। আর এটাকে আমরা এমনভাবে লিখে নিতে পারি এরকম, ডেল ডেল এক্স অফ ইউ ডেল ডেল ওয়াই অফ ইউ ডেল ডেল জেড অফ ইউ। এইটা সমান আমরা এটা পেয়ে গেছি। কোনটা, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর আমাদের এখানে 3/x প্লাস ওয়াই প্লাস জেড। একে প্রথম অংশ, এই মানটা আমরা এখানে আমরা প্রতিস্থাপন করে দিলাম। তাহলে এই অংশের ডিফারেন্সিয়েশন হবে একবার এক্সের সাপেক্ষে, আবার ওয়াইয়ের সাপেক্ষে, আবার জেডের সাপেক্ষে। আমাদের হাতে সময় একদম কমে আসছে। আমরা এখানটা লিখব ডেল ডেল এক্স, আমরা এখানে লিখব 3, বা ব্র্যাকেট না দিয়ে প্রথম ব্র্যাকেট দিলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডেল ডেল ওয়াই 3
এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডেল ডেল জেড 3x প্লাস ওয়াই প্লাস জেড। এই পর্যন্ত আমরা চলে আসলাম। তাইলে আমাদের এখানে এটাকে যদি আমরা 1/x মনে করি, 1/x এর ডিফারেন্সিয়েশান -1/x²। তোমরা জানো ddx 1/x এর ডিফারেন্সিয়েশান -1/x²। এটাকে আমরা 1/x মনে করলে -1/x², তার মানে -3/x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস -3x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস -3x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এই কারণ 1/x এর ডিফারেন্সিয়েশান -1/x², 8x প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে যদি আমরা মনে মনে যদি আমরা x ধরি তাহলে 1/x এর ডিফারেন্সিয়েশান -1/x²। এবার এখানে আমাদের হরে লসাগুতে একই জিনিস দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার -3 এই। সুতরাং ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড হোল স্কোয়ার ইউ সমান এত প্রমাণিত। এই যে আমাদের দ্বিতীয়টাও আমাদের প্রমাণ হয়ে গেছে। তৃতীয় আরেকটা অংশ আছে, সেটা ওই এখান থেকে তার প্রমাণটা আসবে। সেখানে আমাদের এখানে যেরকম হোল স্কোয়ার ছিল, ওখানে হোল কিউব দেওয়া আছে। এই অংশ ব্যবহার করে সেটা আমরা করতে পারবো। তো আজকে আমাদের সেই সময় অতটুকু হবে না। তোমরা আমাদের বইতে করে দেয়া আছে। এই অঙ্কটা কবে আসছে আমি তোমাদের একটু পড়ে শুনে, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের কাছে বই আছে এই অঙ্কটা অনেকবারে আসছে। এগুলা পরীক্ষায় আসার মতো অঙ্ক। তো প্রথম কথা হলো, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে পরের অংশটা নিজেরা কমপ্লিট করবা। আর বিভিন্ন সালে যে অঙ্কগুলো আসছে, বিশেষ করে 10 সাল থেকে 2010 থেকে এই পর্যন্ত যে অঙ্কগুলো আসছে, এগুলো তোমরা করার চেষ্টা করো। পরীক্ষা একদিন হবে, তোমরা ভেবো না যে পরীক্ষা হয়তো কখনো হবে না। কেউ কেউ জিজ্ঞেস করে, কেউ কেউ জানতে চায় আমাদের কাছ থেকে যে স্যার হয়তো এমনি প্রমোশন দিয়ে দিবি কি না। আসলে এই রকম অবস্থা হবে না কখনোই। তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ রাত পোহাবে, সূর্য একদিন উঠবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের বাংলাদেশ থেকে করোনা মহামারীটা দূর করে দেয়, আরও অন্যান্য বিভিন্ন আপদ বিপদ থেকে আমাদেরকে যেন রক্ষা করে, সুস্বাস্থ্য যেন দান করে। আর আমরা সবাই আসলে মৃত্যুর জন্য এটা প্রস্তুতি, যার যার ধর্ম অনুযায়ী। আমরা মুসলমান ধর্মে যারা বিশ্বাস করে তাদেরকে তো পরকালে বিচারের সম্মুখীন হতে হবে, নিশ্চয়ই বিশ্বাসটুকু আছে। পরকাল দিলের মালিক, পৃথিবী ধ্বংসের দিনের মালিক, কবরের মালিক, আসমান জমিনের মালিক, যে মহান সৃষ্টিকর্তা, তার ইবাদত বন্দেগী করতে হবে। এখন তোমাদের ভালো সময়, বাড়িতে বসে আছো, সুতরাং এই সমস্ত কাজগুলা তোমরা করো, নির্দেশনাগুলা মেনে চলো। শারীরিক নির্দেশনা, শারীরিক নির্দেশনা বলতে ওই সামাজিক দূরত্ব মানেই হইল শারীরিক দূরত্ব। তোমরা মসজিদে যখন যাবে তখন পরস্পরের কাছ থেকে যতটুকু সম্ভব 3 ফিটের কথা বলা আছে, তোমরা জানো, সারাদিনই টিভিতে এগুলা বলা হয়। এবং মাস্ক পরে, আমরাও মাস্ক পরে আসা যাওয়া পড়ি, ক্লাসের সময় মাস্ক আমরা খুলে রাখছি। মাস্ক তোমাকে সবসময় ব্যবহার করতে হবে। সবসময় বলতে বাহিরে আমরা যখন যাব, বাহির থেকে যখন আমরা ফিরে আসব, তখন আমরা খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুবো এবং সাবান ব্যবহার করে মুখমণ্ডলটাও ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। আমার তোমার আর কারণে, চলার কারণে আমাদের ঘরে যেন ভাইরাস ঢুকে না পড়ে, তোমার কারণে তোমার পরিবারে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আমার ক্লাস আবার তোমাদের সাথে আগামী সোমবার 12টায়, সেদিন আমরা 4C নিয়ে আমরা আলোচনা করব।
সম্ভব পারলে আমরা সামনের দিকে যাব। 2-1টা ক্লাস আমরা 4 থেকে নিয়ে তারপর আমরা সামনের দিকে যাব। তোমরা তোমাদের সমস্যা এগুলা জানাবা আমাদেরকে, ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।